সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার শুভেচ্ছা। মার্চ মাসে যখন করোনার প্রাদুর্ভাবে তোমাদের ক্লাস বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I প্রজেক্টের সহযোগিতায় আমি তোমাদের অনলাইন ক্লাস নেওয়া শুরু করি। সেই থেকে অদ্যাবধি আমি অনলাইনে তোমাদের ক্লাস নিয়ে আসছি। আজকে আমাদের সেই ক্লাসের 11তম ক্লাস। আমি পলিজানি দাস, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আশা করি এই করোনায় তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকো, সেই কামনাই করি। তোমরা যেখানেই থাকবে ছাত্রছাত্রীরা, তোমরা করোনার যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনা করবে, ভালো থাকবে। প্রিয় ছাত্রছাত্রী, যাদের জন্য আমি আজকে এই ক্লাস নেব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় পর্ব ইলেকট্রনিক্স টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য। বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিট, বিষয় কোড 66821। আজকের পাঠ অষ্টম অধ্যায় মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, পঞ্চম অধ্যায় ট্রানজিস্টার হাইব্রিড প্যারামিটার। এখানে আমি অষ্টম অধ্যায়ের ক্লাসটা গত ক্লাসে আমি নিয়েছিলাম, তখন সব কিছু শেষ হয়নি, কিছুটা বাকি ছিল। সেই বাকি অংশটা আমি শেষ করব, এরপরে পঞ্চম অধ্যায়েরও কিছু অংশ নিতে পারবো। ছাত্রছাত্রীরা তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাস ফলো করবে এই আশা করি। অষ্টম অধ্যায় মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার। আজকের অষ্টম অধ্যায়ের শিক্ষণফল, অষ্টম অধ্যায়ের যে বিষয়গুলো তোমরা শিখতে পারবে সেটা হচ্ছে অনলি মসফেটের গঠন ও কার্যপ্রণালী জানতে পারবে, ফেট ও বিজেটি এর পার্থক্য জানতে পারবে, মসফেট ও জেফেটের পার্থক্য জানতে পারবে, অ্যানালগ ও ডিজিটাল সার্কিটে জেফেট ও মসফেটের প্রয়োগ বর্ণনা করতে পারবে। এবার আসি আমরা বিস্তারিত আলোচনায়। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এনহ্যান্সমেন্ট পি চ্যানেল মসফেটের গঠন পর্যন্ত পূর্ব ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা পি চ্যানেল মসফেটের এনহ্যান্সমেন্ট অনলি পি চ্যানেল মসফেটের অপারেশনটা দেখব। চিত্রের দিকে তাকাই, চিত্রের দিকে ফলো করো। এখানে ড্রেন আছে, পি সাবস্ট্রেট থেকে ড্রেন এবং পি সাবস্ট্রেট থেকে সোর্স নিয়ে আছে। ভিডিডি এর পজিটিভ সাপ্লাই পি স্টেটে সোর্সে এবং ভিডিডি এর নেগেটিভ ড্রেনে প্রয়োগ করা হয়েছে। এখানে সোর্স এবং ড্রেনের মধ্যে কোনো চ্যানেল নেই। ভিজিএস যখন নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন এখানে চ্যানেল তৈরি হয়, কিন্তু ভিজিএস প্রথম মাত্রায় যদি শূন্য থাকে তাহলে এখানে কোনো চ্যানেল তৈরি হয় না। ড্রেন এবং সোর্সের মধ্যে বা সোর্স থেকে ড্রেনের দিকে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। ছাত্রছাত্রীরা তোমরা আবারও লক্ষ্য করো, এখানে যে ড্রেন কারেন্ট অর্থাৎ আইডি কারেন্ট প্রবাহিত হবে, যদি ভিজিএস এর গেট ভোল্টেজ শূন্য থাকে তখন আইডিতে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারণ যখন শূন্য গেট ভোল্টেজ থাকে তখন এই ড্রেন এবং সোর্সের মাঝে যে অক্সাইড, এই যে ধাতব অক্সাইড যে লেয়ার থাকে, এই লেয়ারটা সৃষ্টি হয় না, যার ফলে এখানে চ্যানেল তৈরি হয় না, কোনো কারেন্ট প্রবাহিত হয় না। যখন গেটে শূন্য ভোল্টেজ থেকে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন নেগেটিভ ভোল্টেজের ইলেকট্রনগুলো গেটে প্রযুক্ত হয়। আর এখানে আছে এন সাবস্ট্রেট। এন সাবস্ট্রেটের মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। তাহলে গেটে এখানে প্রযুক্ত হলো ইলেকট্রন, আর এখান থেকে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। এই ইলেকট্রন দ্বারা এই হোলগুলোকে আকর্ষণ করে, যার ফলে এখানে যে লেয়ার আছে এই লেয়ারের ভিতর হোলের একটা স্তর সৃষ্টি হয়। তাহলে এইখানে যে পাতলা ফিল্মের লেয়ার আছে এই লেয়ারে হোলের চ্যানেল সৃষ্টি হয়। এটিকে আবার পি টাইপ ইনভার্সন লেয়ার বা ভার্চুয়াল পি চ্যানেলও বলা হয়। হ্যাঁ ম্যাডাম, আমি তো ক্লাস নিচ্ছি। হ্যাঁ ম্যাডাম।
ছাত্রছাত্রীরা, পি চ্যানেল ই অনলি মসফেটের কার্যপ্রণালী আমরা আলোচনা করছি। এখানে আমরা যখন নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করি তখন গেটে ইলেকট্রন প্রয়োগ করা হয় এবং এখানে এন চ্যানেলের যে সাবস্ট্রেট আছে এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকে হোল। এই ইলেকট্রনগুলো হোলগুলোকে আকর্ষণ করে ড্রেন থেকে সোর্সের মাধ্যমে এখানে যে ধাতব অক্সাইড লেয়ার আছে এখানে হোলগুলো জমা হয়। এটিকে আবার পি টাইপ ইনভার্সন লেয়ার অথবা ভার্চুয়াল পি চ্যানেল বলা হয়ে থাকে। এই ভিজিএস এর মান যখন থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হয় তখন চ্যানেলের মধ্য দিয়ে সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট প্রবাহিত হয়। এটাই ছিল মসফেট এনহ্যান্সমেন্ট অনলি পি চ্যানেল মসফেটের অপারেশন। এবার আসি এনহ্যান্সমেন্ট অনলি এন চ্যানেল মসফেটের গঠন প্রণালী। এখানে একটা পাতলা পি সাবস্ট্রেট আছে, এই সাবস্ট্রেটের বিস্তৃত থাকে, এখানে একটা ধাতব অক্সাইডের লেয়ার বিস্তৃত আছে। এই পি সাবস্ট্রেটের ভিতর উচ্চ মাত্রায় ডোপিং করা এন টাইপ সেমিকন্ডাক্টর আছে। এই দুটো এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে একটি সোর্স টার্মিনাল বের করা হয় এবং অন্যটি থেকে ড্রেন টার্মিনাল বের করা হয় এবং এই সোর্স এবং ড্রেনের মাধ্যমে ধাতব পাত দ্বারা একটা চ্যানেল সৃষ্টি করা হয়। এই চ্যানেলের সাথে আবার একটা ধাতব অক্সাইডের লেয়ার থেকে গেট টার্মিনাল নেওয়া হয়। এখানে যে সোর্স এবং ড্রেন আছে এই ধাতব পাতের মাধ্যমে কিন্তু এই যে ধাতব পাতের যে লেয়ারটা আছে এই লেয়ারের মাধ্যমে চ্যানেল তৈরি হয়। এইভাবে এই ধাতব পাত থেকে তিনটি লেয়ার বের হয়, সোর্স, ড্রেন এবং গেট। এই এনহ্যান্সমেন্ট অনলি মসফেটের সিম্বলটা আবার নিচেই দেওয়া আছে। এটা হচ্ছে গেট টার্মিনাল, উপর থেকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে সোর্স টার্মিনাল। এনহ্যান্সমেন্ট অনলি এন চ্যানেল মসফেটের অপারেশন। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা চিত্রের দিকে ফলো করো। একটু আগেই আমি আলোচনা করেছিলাম পি চ্যানেল, এখানে উপরে পি ছিল, এখানে এন চ্যানেল ছিল। এবার আছে ড্রেন এবং সোর্স এন টার্মিনাল থেকে আছে, আর পিটা আছে সাবস্ট্রেট। এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। কোনো চ্যানেল নেই, শুধুমাত্র ধাতব অক্সাইডের লেয়ারে যখন হোল বা ইলেকট্রন তৈরি হয় এভাবে এখানে একটা চ্যানেল তৈরি করা হয়েছে, ধাতব পাতের লেয়ার দ্বারা চ্যানেল তৈরি করা হয়েছে। ভিজিএসটা যখন 0 থাকে তখন এই আইডি এর মান 0 হবে, কারণ গেট ভোল্টেজে কোনো এখানে কোনো কন্ডাক্টিং চ্যানেল তৈরি হয় না। এজন্য গেটে ধনাত্মক ভোল্টেজ প্রদান করতে হবে। গেটে যখন ধনাত্মক ভোল্টেজ প্রদান করা হয় তখন হোলসমূহ গেটে প্রযুক্ত হয়। পি সাবস্ট্রেটে অবস্থিত মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো আছে ইলেকট্রন। পি সাবস্ট্রেটে মেজরিটি চার্জ আছে হোল আর মাইনরিটি চার্জ আছে ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো গেটে প্রযুক্ত হয়। গেটের অপর পাশে এই ড্রেন আর সোর্সের মাঝামাঝি জায়গায় এই হোলগুলো জমা হয়। এই এন টাইপ ইনভার্সন লেয়ার বা ভার্চুয়াল এন চ্যানেলও একে বলা হয়ে থাকে। এই যে ভিজিএস আছে, ভিজিএস এর মান থ্রেশহোল্ড ভোল্টেজের চাইতে বেশি হলে এই চ্যানেলের মধ্য দিয়ে ড্রেন কারেন্ট আইডি প্রবাহিত হয়। এনমসকে ঋণাত্মক গেট ভোল্টেজ কখনো কাজ করানো যায় না। আমরা একটু আগেই দেখেছিলাম যে পি চ্যানেলে কিছুটা ঋণাত্মক ভোল্টেজে কাজ করে, আর এখানে এন চ্যানেলে ধনাত্মক ভোল্টেজে কাজ করানো হয়। ঋণাত্মক ভোল্টেজে কখনো এটা কাজ করে না। এই অবস্থায় ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট প্রবাহিত হয়। আমাদের পি চ্যানেল মসফেট এবং এন চ্যানেল মসফেট আগে আলোচনা করেছি। এনহ্যান্সমেন্ট পি চ্যানেল এবং এনহ্যান্সমেন্ট এন চ্যানেল মসফেটের কার্যপ্রণালী শেষ করলাম। এখানে আমরা একবার দেখব ফেট এবং জেফেটের মধ্যে পার্থক্য। ফেটের ইনপুট সার্কিটে রিভার্স বায়াস দেওয়া হলে ইনপুট ইম্পিডেন্স উচ্চ হয়। বিজিটি এর ইনপুট সার্কিট ফরওয়ার্ড বায়াস দেওয়া হলে ইনপুট ইম্পিডেন্স নিম্ন হয়।
ফেড ভোল্টেজ নিয়ন্ত্রিত ডিভাইস, আর বিজেটি কারেন্ট নিয়ন্ত্রিত ডিভাইস। ফেড ব্যবহৃত সার্কিটে নয়েজ কম হয়, বিজেটি ব্যবহৃত সার্কিটে নয়েজ বেশি হয়। ফেড বিকিরণমুক্ত, বিজেটি বিকিরণমুক্ত নয়। ফেটের কারেন্ট চলাচল আমরা একটু আগেই দেখেছি, ফেটের কারেন্ট চলাচল হোল অথবা ইলেকট্রনের উপর নির্ভরশীল। আর ট্রানজিস্টরে অর্থাৎ বিজেটি যে কারেন্ট চলাচল হোল এবং ইলেকট্রন উভয়ের উপরই নির্ভরশীল। ফেটের ড্রাইভার স্টেজের দরকার হয়, বিজেটির ড্রাইভার স্টেজের দরকার হয় না। ফেটকে ইউনিপোলার ডিভাইস বলা হয়, বিজেটিকে বাইপোলার ডিভাইস বলা হয়। ফেটের থার্মাল স্টেবিলিটি তুলনামূলক বেশি, বিজেটির থার্মাল স্টেবিলিটি তুলনামূলক কম। ফেটের 3টি টার্মিনালকে গেট, সোর্স এবং ড্রেন বলে, আর বিজেটি এর 3টি টার্মিনালকে বেস, ইমিটার ও কালেক্টর বলে। মসফেট ও জেফেটের মধ্যে পার্থক্য। জেফেট গেটটি পি অথবা এন টাইপ অর্ধপরিবাহী দ্বারা গঠিত। মসফেট গেটটি এন চ্যানেল হতে মেটাল অক্সাইড স্তর দ্বারা আইসোলেটেড থাকে। শুধুমাত্র ডিফ্লেশন মোডে কাজ করে জেফেট, এনহ্যান্সমেন্ট এবং ডিফ্লেশন উভয় মোডে কাজ করে মসফেট। গেট জাংশনে কোনো ক্যাপাসিটেন্স তৈরি হয় না, গেট জাংশনে কোনো ক্যাপাসিটেন্স তৈরি হয়। গেটে ফরওয়ার্ড বায়াস দেওয়া হলে তা রিভার্স বায়াসের সাথে মিলে অধিক গেট কারেন্ট প্রবাহিত করে। মসফেটে গেটে রিভার্স বায়াস অবস্থায় তুলনামূলকভাবে কম পরিমাণ গেট কারেন্ট প্রবাহিত করে। মসফেট তৈরি করা সহজ, জেফেট তৈরি করা কঠিন। অ্যানালগ ও ডিজিটাল সার্কিটে জেফেট ও মসফেটের প্রয়োগ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? অসিলোস্কোপ, আমি অ্যানালগ ও ডিজিটাল সার্কিটে জেফেট ও মসফেটের প্রয়োগ কোথায় কোথায় হয়। অসিলোস্কোপ ইলেকট্রনিক্স ভোল্টমিটার বিভিন্ন পরিমাপ টেস্টিং যন্ত্রপাতিতে ইনপুট অ্যাম্পলিফায়ার হিসেবে মসফেট ব্যবহার করা হয়, কারণ এদের হাই ইনপুট রেজিস্ট্যান্স লোডিং ইফেক্টকে হ্রাস করে। লজিক সার্কিটে এটি ব্যবহৃত হয় কারণ শূন্য ইনপুটে এটি অফ এবং সামান্য ইনপুট সিগন্যালেই অন হতে পারে। এফএম ও টিভি রিসিভারে মিশ্রণ কার্যে এটি ব্যবহৃত হয়। অপারেশনাল অ্যাম্পলিফায়ারে ও টোন কন্ট্রোল সার্কিটে এটি ভোল্টেজ ভেরিয়েবল রেজিস্টার হিসেবে ব্যবহৃত হয়। এটি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ও কম্পিউটার মেমোরিতে ব্যবহৃত হয়। ফেজ শিফট অসিলেটর হিসেবে ফেটের ব্যবহার। আমরা এখানে একটা ফেজ শিফট অসিলেটর সার্কিট দেখতে পাচ্ছি। এর আগেও আমরা অসিলেটর সার্কিট দেখেছি, সেখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল। এখানে শুধুমাত্র একটা ফেড ব্যবহার করে, একইভাবে আরসি সার্কিট ব্যবহার করে আমরা ফেজ শিফট সার্কিট দেখিয়েছি। এখানে C1, R1, C2, R2, C3, R3 তিনটি আরসি সার্কিটের মাধ্যমে একটি ফেজ শিফট অসিলেটর করা হয়েছে। প্রতিটি আরসি সার্কিটের 60 ডিগ্রি করে টোটাল 180 ডিগ্রি ফেজ শিফট করা হচ্ছে সার্কিটে। এখানে ফ্রিকোয়েন্সি f0 = 1/2πRC √6। এখানে R এর মান, R1 এর মান, R2 এর মান, R3 এর মান একই মান হবে। C1, C2, C3 এর মানও একই মান হবে। অষ্টম অধ্যায়ের এই বাকি অংশের জন্য তোমরা যা বাড়ির কাজ করবে সেটা হচ্ছে এন চ্যানেল ই অনলি মসফেটের গঠন ও কার্যপ্রণালী, পি চ্যানেল ই অনলি মসফেটের গঠন ও কার্যপ্রণালী, পি চ্যানেল ফেজ শিফট অসিলেটর হিসেবে ফেটের প্রয়োগ ব্যাখ্যা করবে। এরপরে আসি আমরা পঞ্চম অধ্যায় আলোচনায়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। আজকে পঞ্চম অধ্যায় থেকে তোমরা যেসব বিষয় শিখতে পারবে আমি সেগুলো তোমাদেরকে বলছি সংক্ষেপে। এইচ প্যারামিটার কি তা জানতে পারবে, এইচ প্যারামিটারের সুবিধা অসুবিধা ব্যবহার জানতে পারবে, একটি লিনিয়ার 4 টার্মিনাল নেটওয়ার্কের এইচ প্যারামিটারের মডেল সম্পর্কে জানতে পারবে, শর্ট সার্কিট পরীক্ষা হতে H11 ও H21 নির্ণয় করতে পারবে, ওপেন সার্কিট পরীক্ষা হতে H12 ও H22 নির্ণয় করতে পারবে, 4 টার্মিনাল কমন ইমিটার ট্রানজিস্টর নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবে, কমন বেস কমন কালেক্টর ট্রানজিস্টর নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবে।
এবার আসি আমরা বিস্তারিত আলোচনায়। এইচ প্যারামিটার কি? এখানে দেখো আমরা একটা পোর্ট, ইনপুটে একটা পোর্ট, আউটপুটে একটা পোর্ট, এই দুই পোর্টে 4টি টার্মিনাল আছে। এটাকে একটা লিনিয়ার নেটওয়ার্ক বলা হয় এবং এই লিনিয়ার নেটওয়ার্কের ইলেকট্রিক্যাল সমতুল্য সার্কিট অঙ্কন করা হয়েছে, যেটা হাইব্রিড মডেল হিসেবে চিহ্নিত। ইনপুট আউটপুট টার্মিনাল বিশিষ্ট প্রতিটি লিনিয়ার সার্কিট 4টি প্যারামিটার দ্বারা বিশ্লেষণ করা হয়েছে। এখানে 1টা 2টা 3টা, এখানে 4টি H11 H12 H21 H22 এই 4টি প্যারামিটার দ্বারা 4 প্রান্তিক লিনিয়ার ডিভাইসের ইনপুট ও আউটপুট ইম্পিডেন্স, ভোল্টেজ, গেইন ইত্যাদি সঠিকভাবে জানার জন্য এই 4টি প্যারামিটার ব্যবহার করা হয়েছে। এগুলোকেই বলা হয় এইচ প্যারামিটার বা হাইব্রিড প্যারামিটার। এইচ প্যারামিটারের সুবিধা, অসুবিধা ও ব্যবহার। এইচ প্যারামিটারের সুবিধা হচ্ছে সার্কিট কম্পোনেন্টের মান সহজেই জানা যায়। সকল প্যারামিটারের মান একবার জানা হয়ে গেলে এদের সহায়তায় নির্ভুলভাবে সার্কিট ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ, গেইন ইত্যাদি জানা যায়। অসুবিধা: একটি বিশেষ ট্রানজিস্টরের ক্ষেত্রে এইচ প্যারামিটারের সঠিক মান নির্ণয় করা কঠিন, কারণ এই প্যারামিটারগুলোর মান ইউনিট টু ইউনিট পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তনের জন্য পরিবর্তন এবং অপারেটিং পয়েন্টের পরিবর্তনের জন্য পরিবর্তিত হয়ে থাকে। এইচ প্যারামিটার শুধুমাত্র স্মল এসি সিগন্যালের ক্ষেত্রে সঠিকভাবে কাজ করে, কারণ ট্রানজিস্টর শুধু স্মল এসি সিগন্যালের ক্ষেত্রে লিনিয়ার ডিভাইস হিসেবে কাজ করে, অন্য ক্ষেত্রে নয়। এইচ প্যারামিটারের সুবিধা অসুবিধা আলোচনা করলাম, সুবিধা এবং অসুবিধা। এর ব্যবহারটা কোথায় আমরা একটু জেনে নিই। ইম্পিডেন্স এবং অ্যাডমিট্যান্স নিরূপণের জন্য বিভিন্ন ব্যবহারিক অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধা দূর করার জন্য এইচ প্যারামিটার ব্যবহৃত হয়। একটি লিনিয়ার 4 টার্মিনাল নেটওয়ার্কের এইচ প্যারামিটার মডেল। আমরা এখানে লিনিয়ার নেটওয়ার্কটা আগেই দেখেছি এবং এখানে লিনিয়ার 4 টার্মিনাল নেটওয়ার্কের হাইব্রিড মডেলও দেখেছি। এখন এখানে ইনপুট কারেন্ট I1, ইনপুট ভোল্টেজ V1, আউটপুট কারেন্ট I2, আউটপুট ভোল্টেজ V2। হাইব্রিড প্যারামিটার এটা হচ্ছে H11 H12 V2 H21 আর I1। এখানে আউটপুটের যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে, আউটপুট ইম্পিডেন্স H22। এখানে যে প্যারামিটারগুলো আছে তার ভিতর ইনপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজকে স্বাধীন ধরে এবং আউটপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজকে পরাধীন ধরে এইচ প্যারামিটারের একটা সমীকরণ ধরা হয়। যে সমীকরণটা আমি বলছি V1 ইকুয়াল টু হবে এই যে লুপ, এই লুপের উপর ভিত্তি করে যে V1 ইকুয়াল টু H11 I1 H12 V2, আবার I2 ইকুয়াল টু হবে H21 I1 প্লাস H22 V2। এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ। আমি এই সমীকরণ দুটো নিয়েছি লিনিয়ার 4 টার্মিনাল নেটওয়ার্ক হাইব্রিড মডেলের এই সমতুল্য সার্কিট থেকে। এখন এই সার্কিটে আমি কিভাবে এখানে H11 এবং H12 H21 H22 নির্ণয় করব সেগুলো দেখব। শর্ট সার্কিট পরীক্ষা হতে আমি H11 এবং H21 নির্ণয় করব। লিনিয়ার সার্কিটে আমরা সার্কিটটাকে শর্ট করে দিয়েছি, 3 নম্বর টার্মিনাল এবং 4 নম্বর টার্মিনালকে শর্ট করে দিয়েছি। সমতুল্য সার্কিটেও আমরা এখানে দেখাচ্ছি যে 3 এবং 4 নং টার্মিনাল শর্ট হয়ে আছে। তাহলে আমরা একটি লিনিয়ার 4 টার্মিনাল নেটওয়ার্কের এইচ প্যারামিটার মডেল হতে আগেই 2টি সমীকরণ পেয়েছি। এই সমীকরণে এই যে V2 ইকুয়াল টু 0 বসাবো, তাহলে এই সমীকরণটার মান পাবো। তাহলে V1 ইকুয়াল টু H11 I1 প্লাস H12 ইন্টু V2 ছিল, এই যেখানে V2 1 নং সমীকরণে এই V2 জায়গায় আমরা শুধু 0 বসাবো।
তাহলে এই টার্মটা পুরো জিরো হয়ে যাবে। V1 ইকুয়াল টু H11 I1, তাহলে H11 ইকুয়াল টু V1 বাই I1। এটা আমরা 3 নং সমীকরণ, অর্থাৎ H11 এর মান পেয়ে গেলাম। আবার 2 নং সমীকরণে V2 এর মান বসাবো। V2 এর মান তো 0। I2 ইকুয়াল টু H21 I1 প্লাস H22 ইন্টু 0, যেহেতু V2 এর মান 0, তাই I2 ইকুয়াল টু H21 I1, আর এই টার্মটা তো 0 হয়ে যাবে। পরবর্তীতে H21 ইকুয়াল টু I2 বাই I1। এটা হচ্ছে 4 নং সমীকরণ। আমরা এই দুটো সমীকরণ থেকে দেখলাম H11 এবং H21 এর মান পেয়ে গেছি। তাহলে H11 ইকুয়াল টু V1 বাই I1, যেখানে V2 ইকুয়াল টু 0, এটা কখন হয়? আউটপুট শর্ট অবস্থায় ইনপুট ইম্পিডেন্স। এই আউটপুট শর্ট অবস্থায় ইনপুট ইম্পিডেন্স। আবার H21 ইকুয়াল টু I2 বাই I1, আউটপুট শর্ট অবস্থায় ট্রান্সফার কারেন্ট গেইন, ফরওয়ার্ড ট্রান্সফার কারেন্ট গেইন। এই ছিল আমাদের শর্ট সার্কিটের দুইটি ইম্পিডেন্স, H11 এবং H21। এরপরে আসি ওপেন সার্কিট অবস্থা। ওপেন সার্কিট পরীক্ষা হতে আমি H12 ও H22 নির্ণয় করব। এখন আমরা দেখতে পাচ্ছি ইনপুটে এটাকে ওপেন করে দেওয়া হয়েছে, সমতুল্য সার্কিটেও এটা ওপেন করে দেওয়া হয়েছে। এখন আমরা পূর্ববর্তী সার্কিটের মতোই যে লিনিয়ার 4 টার্মিনাল নেটওয়ার্কে H প্যারামিটার মডেল আছে, সেখান থেকে আমরা দুটো সমীকরণ নিয়েছি, V1 এবং I2 এর মান, যেটাকে 1 নম্বর এবং 2 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করা। এখন 1 নং সমীকরণের ইনপুট কারেন্ট, এখানে যে আমি এই যে সমতুল্য সার্কিট আছে, এখানের এটা ওপেন সার্কিট, ইনপুটটাকে ওপেন করা হয়েছে, সেই সাপেক্ষে I2 এর মান বসাবো। 1 নং সমীকরণে ইনপুট কারেন্ট এই যে I1 ইকুয়াল টু 0, যেহেতু ইনপুট ওপেন, তাহলে I1 এর মানটাও হবে কি 0। I1 যদি আমি 0 বসাই, তাহলে এই আমি 1 নং সমীকরণে H11 ইন্টু 0 প্লাস H12 V2, V1 ইকুয়াল টু H12 V2, এই টার্মটা 0 হয়ে গেছে, এই H12 এবং V2 রয়ে গেল। তাহলে H12 ইকুয়াল টু V1 বাই V2। আবার 2 নং সমীকরণে I1 এর মান ইকুয়াল টু 0 বসালে 2 নং সমীকরণ আছে I2 H21 I1 এর মান 0 প্লাস H12 V2, যেহেতু এটা 0 আছে, এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে I2 ইকুয়াল টু H22 V2, H22 ইকুয়াল টু I2 বাই V2, এটা 4 নং সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা পেলাম H12 এবং H22। H12 V1 আর V2, I1 যখন 0 হয় তখন ইনপুট ওপেন অবস্থায় রিভার্স ট্রান্সফার ভোল্টেজ রেশিও, আর H12 I2 বাই V2, I1 0 হলে ইনপুট ওপেন অবস্থায় আউটপুট অ্যাডমিটেন্স। এই ছিল আমার 4টি হাইব্রিড প্যারামিটার, যেটা আমি সংক্ষেপে এখানে বলতে পারি H11, H12, H21, H22 কে H প্যারামিটার বলা হয়। তাহলে H21 ইকুয়াল টু V1 বাই I2, যেটা আমি আগেই বলেছি, এখানে 4টি সমান সমান সাজিয়ে রেখেছি, এই 4টিকে H প্যারামিটার বলা হয়। এই H প্যারামিটারগুলো বিশ্লেষণের ক্ষেত্রে উপরোক্ত প্যারামিটারগুলোকে IEEE কর্তৃক সুপারিশকৃত সাবস্ক্রিপ্ট দ্বারা নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সুপারিশকৃত কিছু সাবস্ক্রিপ্ট দ্বারা আবার প্রকাশ করা হয়। এই H11 কে HI দ্বারা প্রকাশ করা হয়, H12 কে HR দ্বারা প্রকাশ করা হয়, H21 কে HF দ্বারা প্রকাশ করা হয়,
H22 কে H0 দ্বারা প্রকাশ করা হয়। এর আবার বিভিন্ন কনফিগারেশন, অর্থাৎ ট্রানজিস্টরের কনফিগারেশন তোমাদের আগে আমি আলোচনা করেছি, কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর। এই যে সাবস্ক্রিপ্টগুলো আছে যে HI, HR, HF, H22, এই সাবস্ক্রিপ্টের সাথে সার্কিট অনুযায়ী আবার EBC যুক্ত করা হয়। এটা কিভাবে করা হয় আমরা নিম্নের সার্কিটে সেগুলো একটু দেখে নেব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখো এটা একটা কমন ইমিটার সার্কিট, কিন্তু 4 টার্মিনাল কমন ইমিটার সার্কিট। ইমিটারকে ইনপুটের সাথে এবং ইমিটারকে আউটপুটের সাথে কমন ধরে 4 টার্মিনাল কমন ইমিটার ট্রানজিস্টর সার্কিট অঙ্কন করা হয়েছে। এখানেই আবার ইলেকট্রিক্যাল হাইব্রিড সমতুল্য সার্কিট অঙ্কন করা হয়েছে। এখানে 11 ছিল, অর্থাৎ H11 ছিল। আমি একটু আগেই বলেছি H11 কে HI দ্বারা প্রকাশ করা হয়, H12 কে HR, H21 কে HF আর H22 কে HO দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এটা সবগুলো হচ্ছে ইমিটার সার্কিট, কমন ইমিটার সার্কিট, সেজন্য সব জায়গায় একটা ই যুক্ত হয়েছে। এই যে HI এর পরে ই, HR এর পরে ই, HF এর পরে ই, HO এর পরে ই। প্রত্যেকটা হাইব্রিডের সঙ্গে সাবস্ক্রিপ্টের সঙ্গে একটা ই যোগ হয়েছে। এখানে বেস কারেন্ট IB, এটা কালেক্টর কারেন্ট IC, এটার ভোল্টেজ বেস এবং ইমিটারের মধ্যে ভোল্টেজ VBE, এটা কালেক্টর আর ইমিটারের মধ্যে ভোল্টেজ VCE। ছাত্রছাত্রীরা, আমরা 4 টার্মিনাল কমন ইমিটারের দুটো সমীকরণ ছিল, সেই সমীকরণ দুটো হচ্ছে V1 = H11 I1 plus H12 V2, I2 = H21 I1 plus H22 V2। এই দুইটা সমীকরণেই আমি এই মানগুলো পুনরায় আবার বসাবো। যেমন V1 এর জায়গায় বসাবো কি VB, এই V1 এর জায়গায় বসাবো VB। তারপরে এই যে H11 এর জায়গায় বসাবো HI, H12 V2 এর জায়গায় বসাবো HRE VCE, অর্থাৎ এই VCE হচ্ছে V2। এভাবে আমি দুটো সমীকরণ বের করেছি। আবার IC, এই যে IC বসিয়েছি, H21 ছিল, অর্থাৎ H21 ছিল, এ জায়গায় HFE IB প্লাস HOE VCE। এভাবে আমার দুইটা সমীকরণ করেছি। শুধুমাত্র যে 4 টার্মিনাল ট্রানজিস্টরের সমতুল্য থেকে যে দুইটি সমীকরণ নেওয়া হয়েছে, সেই সমীকরণে শুধুমাত্র এই হাইব্রিডের মানগুলো চেঞ্জ করে দিয়েছি। আর আবারও ছাত্রছাত্রীরা মনে রাখবে, যেহেতু এই ইটা আসছে, এটা কমন ইমিটার সার্কিট, সেজন্য সব জায়গায় ই আছে। আবার কমন বেস সার্কিটে হবে সব জায়গায় বি, আর কমন কালেক্টরে হবে সি। আমরা একটু পরেই আবার এটা দেখে নিই। এই যে ছাত্রছাত্রীরা দেখে নাও, এই যে কমন বেস সার্কিট আছে, কমন বেস সার্কিটে আমরা একটু আগে দেখেছি HI ই ছিল, এবার HI বি, এখানে HR ই ছিল, এখানে HR বি, এখানে আউটপুট ভোল্টেজ VCB ছিল, এখানে আউটপুট ভোল্টেজ বেজ আর কালেক্টর CB, ইনপুট ভোল্টেজ V ইমিটার আর বেজের মধ্যে। তাহলে আমরা কমন বেজে শুধুমাত্র দেখতে পেলাম এই সাবস্ক্রিপ্টগুলোর সাথে বি যুক্ত হয়েছে, এবং এই সমীকরণেই এই মানটারে বসায় দিয়ে আমরা এখানে দুটো সমীকরণ পেয়েছি। অনুরূপভাবে কমন কালেক্টরেও, কমন কালেক্টর এখান থেকে আসছে বেস কারেন্ট, এখান থেকে আসছে ইমিটার কারেন্ট। এই যে HI, এখানে ছিল HI ই ছিল, কমন বেস সার্কিটে বি ছিল, এখন কমন কালেক্টর HI সি, HR সি, তাহলে HF সি, আবার HO সি। এখানে আউটপুট কারেন্ট কালেক্টর আর ইমিটারের ভিতর EC, আবার বেজ আর কালেক্টরের ভিতর BC। এই ছিল আজকের আলোচ্য বিষয়। তোমরা এখান থেকে যেটা বাড়ির কাজ করবে, একটি লিনিয়ার 4 টার্মিনাল নেটওয়ার্ক H প্যারামিটারের মডেলের চিত্র অঙ্কন করবে। শর্ট সার্কিট পরীক্ষা থেকে H11 ও H21 নির্ণয় করবে। ওপেন সার্কিট পরীক্ষা হতে H12 ও H21 নির্ণয় করবে। 4 টার্মিনাল কমন ইমিটার, কমন কালেক্টর ও কমন বেস ট্রানজিস্টরের হাইব্রিড নেটওয়ার্কের চিত্র অঙ্কন করে
সমীকরণ করবে। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে হবে। ছাত্রছাত্রীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন আমাকে করে রাখবে। আমি ক্লাসের মাঝে 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 দেখেছি কমেন্ট, কিন্তু সব কিছু দেখতে পারি নাই। আমি পরে দেখে নেব। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে পরবর্তী ক্লাসে তোমাদের কোশ্চেনের অ্যান্সার করে তারপরে আমি ক্লাস শুরু করব। আমার ক্লাসের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।